Welcome friends in another video in the channel named English Graph, and in today's video I'm going to say you about the syllabus of grammar and vocabulary. As you already know that what is there in the syllabus of grammar and vocabulary from obviously the SLST point of view, but today actually I want to say that what you need to keep in your list whenever you prepare yourself for the exam of SLST. তোমরা অলরেডি জানো যে এসএলএসটি অর্গানাইজড সেটা গ্র্যাজুয়েশন অথবা অনার্স পিটি যেই পরীক্ষায় হোক না কেন সেখানে গ্রামারে কোন কোন বিষয়গুলো রাখা আছে সিলেবাসে। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো এখানে নিয়ে এসেছি সেখানে আমি আসলে দেখানোর চেষ্টা করব যে গ্রামার এবং ভোকাবুলারির ক্ষেত্রে এই গ্রামার আর ভোকাবুলারির এই যে ক্ষেত্রটা এটার তো বিস্তার অনেকটা। তো গ্রামার এবং ভোকাবুলারির ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়গুলোর উপরে প্রিপারেশন নিতে হবে, এক্স্যাক্টলি কোন কোন বিষয়ের উপরে আমি নিজেকে প্রস্তুত করব, হোয়াট আর দ্য কি এলিমেন্টস on which you need to prepare yourself, obviously from the SLST point of view. অবশ্যই SLST point of view থেকে গ্রামারের এবং ভোকাবুলারির বিষয়গুলোর ক্ষেত্রে কিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করবে, এখানে আমি কিছু কন্টেন্টস নিয়ে এসেছি। আমি এগুলো নিয়েই এখানে বলছি, তোমরা অবশ্যই এই কন্টেন্টগুলো খাতায় নোট ডাউন করবে। ইউ শুড অবভিয়াসলি নোট ইট ডাউন, ওকে। তো গ্রামারের ক্ষেত্রে যে বিষয়গুলোর উপরে জোর দেওয়া উচিত সেগুলো হলো নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল। ডিয়ার ফ্রেন্ডস, I am saying all these things on the basis of the experience that I have achieved myself. So have trust on me and let's continue. তো প্রথম কথা আমি যেটা বলবো সেটা হলো নাম্বার। নাম্বার, বাই নাম্বার আই এম রেফারিং টু সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার বেসড কোয়েশ্চেন্স আসার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু এটা এমসিকিউ বেসড এক্সাম, আর এমসিকিউ বেসড এক্সাম হওয়ার কারণে এই ধরনের এন্ট্রি তার অবভিয়াসলি রাখার চেষ্টা করবে। তো নাম্বার বা সিঙ্গুলার প্লুরাল তো আমরা প্রত্যেকেই জানি যে আমি আসলে কি বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো, কিন্তু এখানে সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে আমি ওই সিঙ্গুলার এবং প্লুরালগুলোর কথা বলছি না যে যেগুলো শুধুমাত্র এস বা ইএস যোগে হয়, যেমন গার্ল গার্লস, বয় বয়েস, কাউ কাউস, ফ্লাওয়ার ফ্লাওয়ার্স। বাই সিঙ্গুলার প্লুরাল আই এম নট রেফারিং টু দোজ থিংস। সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে তোমরা যে যে বিষয়গুলো ভালো করে পড়বে সেগুলো হলো ফরেন প্লুরালস। অনেক ফরেন ওয়ার্ডস রয়েছে যেগুলো ইংরেজিতে পাকাপাকিভাবে জায়গা দখল করে নিয়েছে এবং সেই শব্দগুলোর সিঙ্গুলার প্লুরাল কিন্তু স্বাভাবিক নিয়মে হয় না। যেমন এখানে এক্সাম্পল রয়েছে, যেমন এজেন্ডাম, এটা হচ্ছে সিঙ্গুলার কিন্তু এটার প্লুরাল কখনোই এজেন্ডাস নয়, এজেন্ডা। তাহলে এই ধরনের আনইউজুয়াল জিনিসগুলো এখানে আসতে পারে। সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে এগুলোর উপরে বিশেষ তোমাদের নজর দিতে হবে। তারপরে ধরো ফরেন প্লুরাল বলতে যেমন ওয়েসিস, তাহলে এটার যে প্লুরাল কি হচ্ছে ওয়েসেস, ঠিক আছে সেটা। আবার যেমন মনে করো এক্সিস, এটা হচ্ছে সিঙ্গুলার, তো এক্সিসের প্লুরাল করা হয়েছে এক্সেস। সো আনলেস ইউ গো থ্রু দিস ফরেন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস ইউ কান্ট মেক আ গেস ওয়ার্ক। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু গেস ওয়ার্ক কোনোভাবেই তোমাকে ইজ নট গোয়িং টু হেল্প ইউ। তাহলে সিঙ্গুলার প্লুরালটা তুমি ভালো করে পড়বে এবং সেটা পড়ার সময় তুমি খুব ভালোভাবে নজর দেবে এই ফরেন প্লুরালসগুলোর উপরে। আরেকটি বিষয়ের উপর জোর দিতে হবে, সেটা হলো কিছু কিছু সিঙ্গুলার প্লুরাল, কিছু কিছু দেয়ার আর সার্টেন নাউন্স যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল একই, কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে এই আনইউজুয়াল জিনিসগুলোর উপরে বাড়তি নজর দিতে হবে। তারপরে আমি পরবর্তী এন্ট্রিতে যাচ্ছি, সেটা হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের এই এন্ট্রিটা ভালো করে পড়তে হবে, যেমন এ বাঞ্চ অফ, এ গ্যাং অফ, আ ফ্লক অফ, ঠিক আছে। তো কালেকটিভ নাউনের এই বিষয়টা ভালো করে তোমরা পড়বে, যে কোনো গ্রামার বইতেই এই কালেকটিভ নাউনের কম্পাইলেশনটা দেওয়া আছে। আচ্ছা, তারপরের এন্ট্রি হলো ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন। ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন ভালো করে পড়তে হবে। ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন মানে হলো when a single word stands for a group of words or mean the whole.
whenever a single word stands for a number of words as a whole, অনেকগুলো শব্দ ব্যবহার না করে যখন এই অনেকগুলো শব্দ যা অর্থ প্রকাশ করছে সেটাকে একটি শব্দের মাধ্যমে প্রকাশ করার যে পদ্ধতিটা সেটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন, এবং এর উপরে বেস করে যে ভোকাবুলারি লিস্ট রয়েছে সেটা তোমাদের আয়ত্তে আনতে হবে। আমি এখানে ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন বলার মধ্যে দিয়ে বলতে চাইছি আসলে ফিলান্থ্রপিস্ট, মিশান্থ্রপিস্ট, এই যে কথাগুলো, যেমন মনে করো ওয়ান who hates the human beings, who has hatred for the human beings, such a person is called misanthropist. ওকে, তাহলে এই বিষয়গুলো তাহলে ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন তোমরা খুব ভালো করে মুখস্থ করবে গ্রামার বই থেকে। আচ্ছা, আরেকটি বিষয় হলো অ্যানিমাল অ্যান্ড বার্ডস অ্যান্ড দেয়ার হাউসেস, বিভিন্ন পশু পাখি এবং তারা যে জায়গায় বাস করে সেটাকে এক কথায় কি বলে? কুকুরের থাকার ঘরকে এক কথায় কি বলে? বাঘের থাকার ঘরকে এক কথায় কি বলে? এই ধরনের বিষয়গুলো এখানে কিন্তু আসতে পারে। আচ্ছা, তারপরে হলো হোমোনিমস, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দের এই এন্ট্রিটা তোমরা ভালো করে পড়বে। যেমন ধরো EXCEPT এক্সেপ্ট আর ACCEPT এক্সেপ্ট, তাহলে এক্সেপ্ট আর এক্সেপ্ট দুটোর অর্থ আলাদা, ঠিক আছে? তাহলে এই এন্ট্রিটা ভালো করে পড়তে হবে। BALE এর অর্থ কি, BAIL এর অর্থ কি, বোঝা গেল? ওকে, তাহলে হোমোনিমস এর এন্ট্রিটা তোমরা ভালো করে পড়বে। আচ্ছা, এবার ইডিয়ামস। তো আমি বলবো বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 10th লেভেলের গ্রামার বইতে যে ধরনের ইডিয়ামসগুলো রয়েছে, দোজ ইডিয়ামস আর নট গোয়িং টু হেল্প ইউ এনিমোর মাই ফ্রেন্ডস। ওই ধরনের ইডিয়ামসগুলো তোমাদেরকে খুব একটা সাহায্য করবে না, কারণ কম্পিটিটিভ ইংলিশ এর ক্ষেত্রে এই এমসিকিউ বেসড কোয়েশ্চেনের ক্ষেত্রে যে ধরনের ইডিয়ামসগুলো সচরাচর আসে সেগুলো কিন্তু বেঙ্গলি মিডিয়ামের যে ইংরেজি গ্রামার বই সেগুলোতে খুব একটি থাকে না, ঠিক আছে? এর জন্য তোমাদেরকে কম্পিটিটিভ ইংলিশ বেসড কোনো একটি বই, কোনো একটি গ্রামার বই বা কোনো একটি বই এখানে তোমাদের ফলো করতে হবে। আর সম্ভব হলে ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 10th লেভেলের যে সমস্ত গ্রামার বইগুলো রয়েছে সেখানে তোমরা যদি কিছু ইডিয়ামস পাও তোমরা সেগুলো দেখবে। আর পাশাপাশি আমাকে যদি বলো তাহলে আমি এখানে একটি পাবলিকেশনের কথা বলতে পারি, ওই বইটি আমি নিজেও ব্যবহার করেছি, যেমন লুসেন্ট পাবলিকেশন নামে একটি পাবলিকেশন রয়েছে। এটা আমি তোমাদের ভালোর জন্য বলছি, আদারওয়াইজ আই হ্যাভ নো আদার ইন্টেনশন অফ এনি পাবলিসিটি অর রিকমেন্ডেশন। তো লুসেন্ট পাবলিকেশনের কম্পিটিটিভ ইংলিশের উপরে বা অন্যান্য ভালো পাবলিকেশন, আরিহান্ত হতে পারে, আরও অনেক আছে, উপকার আছে, এদের কম্পিটিটিভ ইংলিশের উপরে ওই বইগুলোতে যে ইডিয়ামসগুলো রয়েছে সেই ইডিয়ামসগুলো তোমরা একটু দেখে নিও, সেই ইডিয়ামসটা তোমরা সেখান থেকে প্রিপেয়ার করো। কারণ ইডিয়ামস যেগুলো সচরাচর আসে বা এসেছে সেগুলো কিন্তু যেগুলো সবাই জানে সেগুলো না, একেবারে আনইউজুয়াল ইডিয়ামসগুলো আসে। তাহলে ইডিয়ামসের ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা একটু অন্যরকম তোমাকে করতেই হচ্ছে। তারপরে আমি বলবো এই বিষয়টা ভালো করে পড়বে। কোন বিষয়টা? যেমন ফিউ, আ ফিউ, দা ফিউ, কোনটা কোথায় ব্যবহার হয়, কোনটি কোথায় ব্যবহার হবে। উপরে একটা সেন্টেন্স মনে করে দেওয়া থাকবে আর এই সেন্টেন্সের নিচে হয়তো একটি 3টি অপশন থাকলো, তো ওই সেন্টেন্সে কোনো একটা ব্ল্যাঙ্ক থাকবে, সেই ব্ল্যাঙ্কে এই নিচের এই অপশনসগুলোর মধ্যে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তারা হয়তো বলবে যে টিক আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম দ্য অপশনস গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। তাহলে এমসিকিউ বেসড কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্যাটার্নে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। তাহলে ফিউ, আ ফিউ, দা ফিউ, কোনটার কি অর্থ? লিটিল, আ লিটিল, দা লিটিল, মেনিয়া, আ গুড মেনি, কোনটার কি অর্থ? এগুলো তাহলে যে শব্দগুলো বা যে ফ্রেজেসগুলো, শব্দগুচ্ছগুলো একই রকম, অলমোস্ট আইডেন্টিক্যাল অর সেমি আইডেন্টিক্যাল, তাদের যে ব্যবহারগত পার্থক্য, অর্থগত পার্থক্য, ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা ভালো করে বুঝবে। আচ্ছা, এবার আর্টিকেলস এর কথা বলি। আর্টিকেলস বলতে আমরা তো বুঝি যে এ এন দি, কিন্তু আর্টিকেলস এর ক্ষেত্রে আমি বলবো কোন কোন ক্ষেত্রে আর্টিকেলস ব্যবহার হয় না সেটা তোমাদের জানতে হবে। সেখানে হয়তো বলা থাকবে যে whether it is correct or incorrect, বা হয়তো একটা কারেকশন অফ এরর চলে আসলো, তো তুমি আসলে বুঝতেই পারলে না যে ওখানে আসলে আর্টিকেলের কোনো দরকার ছিল না, তাহলে সেই আর্টিকেলটা তোমাকে অমিট করতে হবে, বা সেই আর্টিকেলের অংশটুকুতেই ভুলটা রয়েছে। তাহলে আর্টিকেলস বলতে আমি এটা বোঝাতে চাইছি না যে আর্টিকেলস মানে কি, আর্টিকেলস বলতে আমি এখানে বোঝাতে চাইছি কোন কোন জায়গায় আর্টিকেলস ব্যবহার হয় না সেটাও তোমাকে জানতে হবে, বা কোন কোন জায়গায় আর্টিকেলসের ব্যবহারটা রং। ওকে,
বা কোন কোন জায়গায় আর্টিকেল ব্যবহার করলে সেটাকে একটা কমন এরর হিসাবে কাউন্ট করা হবে, এই বিষয়টা তোমাকে ভালো করে জানতে হবে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা এর আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি যে সেটা তোমাদের পড়া দরকার। এখানে আমি ডিটেইলে বলছি কোন বিষয়টার উপরে তোমরা এখানে আলোকপাত করবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে ইউ শুড গো থ্রু অল দ্য এন্ট্রিজ দ্যাট ইউ হ্যাভ, কিন্তু বিশেষভাবে নজর দেবে যেগুলো একই রকম, যেমন কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু, ব্লাইন্ড অফ, ব্লাইন্ড টু। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, যেমন মনে করে দেওয়া আছে যে দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ হিজ সানস ফল্ট। এবার বললো চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তো তুমি যদি না জানো যে ওখানে আসলে উদাসীনতার কথা বলা হয়েছে, তাহলে ব্লাইন্ড টু তুমি কি করে বসাবে? তোমার তো মনে হবে যে ব্লাইন্ড অফটাই হয়তো ঠিক আছে, নো এরারের অপশনে তুমি চলে গেলে, না হলে তুমি হয়তো ব্লাইন্ড উইথ করে দিলে। তাহলে ব্লাইন্ড টু, ব্লাইন্ড অফ, কম্পেয়ার টু, কম্পেয়ার উইথ, কোথায় টু হবে কোথায় অফ হবে এই বিষয়গুলো, ইনডেপ্টেড টু, ইনডেপ্টেড ফর। তাহলে এই সূক্ষ্ম পার্থক্যগুলো তোমাদের বুঝতে হবে। ওকে, ইউ নিড টু প্রিপেয়ার ইয়োরসেলফ, ওকে, in every possible way, okay, so that you don't have any weak point. I hope you are understanding what I mean to say. Anyways, and I must say that you should prepare yourself obviously with the usual things and at the same time with the unusual things, because in exam the unusual entries often come in comparison with the usual entries. Okay, আচ্ছা, প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনের ক্লাসিফিকেশন ভালো করে পড়বে। প্রোনাউন্স, দ্য এন্ট্রি অফ প্রোনাউন্স অ্যান্ড ইটস ডেরাইভেটিভস, স্পেশালি রিফ্লেক্সিভ প্রোনাউন্স, এমফেটিক প্রোনাউন্স, কোনটা রিফ্লেক্টিভ কোনটা এমফেটিক, সেখানে তোমার সামনে যদি কোনো সেন্টেন্স দেওয়া থাকে তুমি যেন বুঝতে পারো সেটা রিফ্লেক্সিভ হিসেবে ব্যবহার হয়েছে নাকি এমফেটিক হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, এছাড়াও ডিটেকশন অফ ক্লজেস, ইউ শুড নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্লজেস সো দ্যাট ইউ ক্যান ডিটেক্ট। তোমাকে তো সেখানে ডেফিনেশন জিজ্ঞাসা করবে না যে গিভ দ্য ডেফিনেশন অফ নাউন ক্লজ, or হোয়াট ইজ আ নাউন ক্লজ, হোয়াট ইজ আ adverbial clause, or what is a main clause, what do you mean by subordinate clause. They are not going to ask you any elaborate type of question. তারা তোমাকে elaborative কোনো প্রশ্ন তো জিজ্ঞাসা করবে না, কিন্তু তোমার সামনে একটা সেন্টেন্স দিয়ে বললো যে ডিটেক্ট দ্য ক্লজ অফ দ্য ফলোইং সেন্টেন্স, তখন তুমি কি করবে? তাহলে তোমাকে জানতে হবে কোনটা কোন ক্লজ প্রথমত, তারপরে তবেই না তুমি ডিটেকশন করতে পারবে। তাহলে ক্লজটা তোমায় বুঝতে হবে এবং ডিটেকশন অফ ক্লজটা বুঝতে হবে, তুমি যেন বুঝতে পারো কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজের আরেক নাম কি, অ্যাডজেক্টিভ ক্লজের আরেক নাম কি, এই বিষয়গুলো। আচ্ছা, ফ্রেজের বিষয়টা ভালো করে বুঝবে। ফ্রেজ মানে কি, কোনটি নাউন ফ্রেজ, কোনটি কি ফ্রেজ, কোনটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডভার্ব ফ্রেজ, এই ধরনের আইডেন্টিফিকেশন আসতেই পারে। আচ্ছা, সেন্টেন্সের ক্ষেত্রে হয়তো একটা সেন্টেন্স দিয়ে বললো আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। এটা তো আসতেই পারে যে এই উপরোক্ত সেন্টেন্সটি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ডে আছে। তাহলে সেন্টেন্সটি কমপ্লেক্সই আছে, সিম্পলি আছে, না কম্পাউন্ডে আছে, এটা কিন্তু তোমাদেরকে ডিটেকশন করতে জানতে হবে। তাহলে ডিটেকশন অফ ক্লজেস, ডিটেকশন অফ ফ্রেজেস, ডিটেকশন অফ সেন্টেন্সেস, ইউ নিড টু প্রিপেয়ার ইয়োরসেলফ সো দ্যাট ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, গ্রামার কিন্তু তোমাদের ভীষণভাবে হেল্প করতে চলেছে, আর এর পরবর্তী ভিডিও কন্টেন্টগুলোতে আমি এক একে কিন্তু কবিতাগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে, বা আমি প্রোজ ম্যাটেরিয়ালও নিয়ে আসতে পারি। আচ্ছা, মুড বুঝতে হবে। মুড বলতে সাবজাংটিভ মুড, ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড। মুডের একটা আলাদা এন্ট্রি গ্রামার বই থাকে, গ্রামার বইটা একটু ভালো করে পড়ো, ঠিক আছে। সেখানে ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড এবং সাবজাংটিভ মুড তুমি পাবে, কোনটা কি মুড, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সাবজাংটিভ মুড। ওখানে একটা সেন্টেন্স দিয়ে বললো যে এখানে কোন মুড ব্যবহার হয়েছে, তুমি যদি না, আনলেস ইউ নো দ্যাট হোয়াট ইজ মুড, which mood is this, how do you answer? আচ্ছা, কেস বুঝতে হবে, সিএএসি, নমিনেটিভ কেস, ভোকেটিভ কেস, কেসের এন্ট্রিটা ভালো করে পড়বে। ভার্বস, ভার্বের ক্ষেত্রে which one is transitive, which one is intransitive, which one is finite verb, which one is infinite verb, এই বিষয়গুলো বুঝতে হবে। আমি বারবারই তোমাদের বলছি যে গ্রামারের ভিউ পয়েন্ট থেকে যদি আমরা দেখি এবং এসএলএসটির ভিউ পয়েন্ট থেকে যদি আমরা বিচার করি, তাহলে সেখানে এগুলোর উপরে কিন্তু বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ইলাবোরেটিভ কোয়েশ্চেন তো এখানে সেভাবে আসবে না, কারণ ওরা তো আর বলতে পারে না যে মনে করো যে একটা সেন্টেন্স দিল, দিয়ে বললো যে টার্ন ইনটু প্যাসিভ ভয়েস, সেটার সম্ভাবনাটা কম। যদিও এরকম প্রশ্ন এসছে যে উপরে একটা সেন্টেন্স আছে, সেটাকে ভয়েসটা করে দেওয়া আছে, দিয়ে বললো যে
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। ন্যারেশন আর ভয়েসের এই এন্ট্রিগুলো এইভাবেও আসতে পারে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ওই সলভ করার এন্ট্রিগুলো আসতে পারে, আসবে না চেষ্টা আমি বলছি না, কিন্তু এগুলোর উপরে এই এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অথচ ইম্পর্টেন্ট বিষয়গুলোকে তোমরা বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে। আর প্রস্তুতির আগের আর পরে বলে কিছু হয় না, প্রস্তুতি তুমি যত আগে থেকে শুরু করবে তত তোমার পক্ষে সুবিধা হবে, বিষয়গুলো আত্মীকরণ করতে তোমার অনেক বিশেষ মানে সহজ হবে বিষয়গুলো, ঠিক আছে। পরবর্তীতে যখন তুমি একবার এই সমস্ত বিষয়গুলোকে একইভাবে মাদাপ করার চেষ্টা করবে না, তখন তোমার কাছে কিন্তু এগুলো মনে রাখাটা কঠিন হয়ে যাবে। এনিওয়েজ, আচ্ছা, তারপরে এখানে একটি বিষয় আমি বলে রাখি, আমি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, ইনফাইনাইট বলেছি, আর এখানে আরেকটা এন্ট্রি তোমাকে পড়তে হবে, সেটা হলো নন ফাইনাইট বা ভার্বালস বলতে কি বোঝায়, ঠিক আছে। জেরান্ড পার্টিসিপল এবং নন ফাইনাইটস, জেরান্ড পার্টিসিপলস এবং ইনফাইনাইট, ঠিক আছে, এই এন্ট্রি তিনটিকে একসঙ্গে ভার্বাল বলা হয়, তোমাকে এগুলো জানতে হবে। আচ্ছা, ডিফারেন্সেস, পরবর্তী এন্ট্রি হলো ডিফারেন্সেস ইন দ্য ইউজ অফ আ ফিউ ওয়ার্ডস। কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো দেখতে প্রায় একই রকম, সামান্যতম পার্থক্য থাকে, এগুলোর ব্যবহারের পার্থক্যটা কি? যেমন ওল্ডার, ওল্ডেস্ট, এল্ডার, এল্ডেস্ট, কোনটা কথা ব্যবহার হবে? লেটার, লেটেস্ট, লাস্ট, লেটার। আমি বারবারই তোমাদের বলবো, সেখানে গ্রামারের এই ধরনের কোয়েশ্চেন আসতেই পারে। তোমাকে গ্রামারে, তুমি তো আর পুরো বইটাকে পড়ে শেষ করতে পারো না, তোমাকে খুব অল্প সময়ে স্ট্র্যাটেজিক্যালি এবং টেকনিক্যালি এই বিষয়গুলো পড়তে হবে। ওকে, so that is all for today. Hope you are finding this video contents so helpful for you. I am requesting you to subscribe the channel and as well as to share all these things with your friends, with your batchmates, classmates, and আমি এটাও বলবো যে আমার এই চ্যানেলে আমি আমার স্টুডেন্টসদের জন্য বা সকল স্টুডেন্টসদের জন্যই যারা অলরেডি স্কুলে পড়াশোনা করছে ইন ক্লাস 10 লেভেল বা 11 or 12 লেভেল, তাদের জন্য আমার এখানে বিভিন্ন বিষয়ের উপরে এলাবোরেশন রয়েছে। তো মাঝে মাঝে আমি তাদের জন্য কিছু কিছু ভিডিও কন্টেন্ট আপলোড করব, বা এর আগে আমি করেওছি, তোমরা হয়তো আমার চ্যানেলে ভিজিট করে দেখেছো। তো আবার গ্রামারের এন্ট্রিও থাকবে সেখানে, তো তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখতে পারো। আমি আশা করি যে সেগুলো দ্বারাও তোমরা উপকৃত হবে। আর আরেকটা বিষয় বলবো যে একটা সময় যখন তোমরা মনে করো রিটেনটা ক্লিয়ার করে যাচ্ছ, তারপরে যখন তোমরা ভাইভা ফেস করতে যাবে, সেখানে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সিলেবাস দেখে যেতে হবে। তো আমার এই চ্যানেলে যে সমস্ত ক্লাস 10th বা 11, 12 লেভেলের যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে, সেগুলোও তোমরা কিন্তু কম বেশি দেখতে পারো, কারণ এক সময় আলটিমেটলি যেহেতু তোমরা ইউ আর গোয়িং টু বি আ টিচার, ওকে, ইন ফিউচার, সো দিস থিংস would rather enhance your knowledge and experience. Okay, best of luck. I am always with you. Thank you so much. Thanks for watching.